And then the most important thing I was talking, experience. It's a long story to tell. জাস্ট যেটা আজকে যেহেতু অনলাইন আমরা এত কথা বলবো না, কোনো একদিন হয়তো আপনাদের সাথে আবার কথা হবে, বাট যে মেসেজটা আমি দিতে চাচ্ছি যে আপনার জীবনের প্রত্যেকটি পদক্ষেপই আপনার জন্য একটা এক্সপিরিয়েন্স হতে পারে ইফ ইউ কাউন্ট ইট। এবং আপনি দেখবেন যে আপনার পেশেন্ট যখন ডিল করবেন, একটা তো তার রোগের ডিল করা, তার মানে যে উপসর্গগুলো নিয়ে আসছে সেটাকে ডিল করা, বাট আপনাকে একই সাথে পেশেন্টের সামাজিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, তার মরাল বাস্তবতা, এগুলো নিয়েও যখন কাজ করতে হবে এবং ম্যানেজমেন্টের এটা একটা গুরুত্বপূর্ণ দিক, তখন দেখবেন যে আপনার জীবনের পথ চলার প্রত্যেকটি ছোট ছোট স্টেপস, ছোট ছোট অভিজ্ঞতাগুলো আপনার কাজে লাগছে এবং আপনি মানুষ চিনতে পারছেন এবং সেটা চিনে আপনি যথাযথ ব্যবস্থাপনা দিতে পারছেন। এবং আমরা নিশ্চয়ই সবাই এটা জানি যে শুধু ওষুধ দেয় মানেই কিন্তু ভালো চিকিৎসা না, মানে ভালো ওষুধ দিলাম, ডায়াগনোসিস ভালো করতে পারলাম, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনি খুব ভালো ডক্টর। কারণ আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার যে রুগী, উনি আপনার উপর স্যাটিসফাইড কিনা, উনি আপনার চিকিৎসাটা নিতে পারছেন কিনা, ওনার সেটা নেবার সামর্থ্য আছে কিনা, উনি কমপ্লাই করতে পারছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং বুঝে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে। এবং এটা খুবই কম সময়ের মধ্যে, একটা জিপি সেটআপে খুব লিমিটেড টাইমের মধ্যে আপনাকে এগুলো করতে হবে, জানতে হবে। কাজেই আমি খুব বারবার এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দিচ্ছি। জাস্ট ওপেন ইউর আইজ অ্যান্ড যা পান, যেখান থেকে পান আপনি সেই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেন এবং সেগুলোকে আপনার জিপি প্র্যাকটিসে কাজে লাগানোর চেষ্টা করেন আজকে থেকেই। ওকে, সো ইন আ নাটশেল what I tried to say in the introduction, if you are convinced enough যে আমি জিপি করব, আমার একটা জিপি সেটআপ দরকার, আমি একজন মানে জেনারেল ফিজিশিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই টু আ সার্টেন লিমিট, সো জাস্ট স্টার্ট ইট অ্যান্ড দেন শুরু করেন, প্ল্যান করেন, একটা প্র্যাকটিস সেটআপ অর্গানাইজ করেন, কিছু সফট স্কিল আছে এগুলো একটু নাড়াচাড়া করেন, এগুলোকে একটু মানে পলিশ করেন, অ্যান্ড দেন স্টার্ট মার্কেটিং পলিসিস অ্যান্ড দেন ডু মার্কেটিং অ্যান্ড দেন সেট আপ সাম রেফারেল সেট আপ, যে আপনি আপনার বিশেষজ্ঞ যে সেবা রাখবে তাদেরকে কোথায় পাঠাবেন, অ্যান্ড দেন মেইনটেন আ ফলো আপ প্রোটোকল অ্যান্ড ফলো আপ হোয়াট শুড আই সে রেকর্ডস ফর ইউর পেশেন্ট। অ্যান্ড ইফ ইউ can deal with all those challenges, then hopefully in a very near future you'll become a very good GP. And with that point, let's start our journey. So today আমরা বলছিলাম যে আমরা কথা বলবো সার্জিক্যাল ডিজিজ নিয়ে। So our scopes as a GP to deal with surgical patients, ঠিক আছে? আপনারা যদি দেখেন এটা একটা ইউরোপিয়ান ডাটা, যদিও আমরা যদি দেখি যে একটা হসপিটালে কি ধরনের সার্জারি হয়েছে, স্পেকট্রাম অফ অপারেশনস অ্যান্ড কি ধরনের পেশেন্টস অ্যাডমিশনস হয়েছে, সেটা সার্জারি সহ অথবা যাদের সার্জারি লাগেনি তাদের একটা এখানে চার্ট আছে। এবং আমরা যদি অত ডিটেলসে যাব না, জাস্ট আমি আপনাদেরকে বোঝার স্বার্থে বলছি, এইখানে মানে এই লিস্টের অনেকগুলো পয়েন্টে আছে যেটা আপনি আপনার জিপি সেটআপে করতে পারেন। জাস্ট সিম্পল ফোকাস অন দিস থিং, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অফ অ্যান অ্যাবসেস, এটা কিন্তু আপনি আপনার জিপি সেটআপে করতে পারেন। হ্যাঁ, জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে বললাম। অ্যান্ড ইফ ইউ সি দ্য অ্যাডমিশনস অফ সার্জারি লিস্ট, আপনি দেখবেন সেখানে ওরাল কন্ডিশন থেকে শুরু করে মাস্কুলোস্কেলেটাল, জেনিটিউরিনারি, ডাইজেস্টিভ, রেসপিরেটরি, স্কিন ডিজিজ, দেয়ার আর সো মেনি ডিজিজেস, সিস্টেম ইনভলভমেন্ট, যেগুলো আপনি আপনার জিপি সেটআপে সার্ভিস দিতে পারেন। সো আমরা আমাদের কোর্সে যেটা করেছি, আমরা আজকের ক্লাসটুকু আমরা ভাগ করেছি উপরের অংশটুকুতে। আমরা কথা বলবো আপনার চেম্বারে যদি কোনো অ্যাকিউট অ্যাবডোমিনাল পেশেন্ট আসে তাকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন এবং ম্যানেজমেন্ট দিবেন, অ্যান্ড দেন উইল টক সামথিং অ্যাবাউট আদার থিংস লাইক হেপাটোবিলিয়ারি সিস্টেম অ্যান্ড দেন ইউরোলজিক্যাল সিস্টেম, বার্ন নিয়ে আমরা একটু কথা বলবো, ব্রেস্ট প্রবলেম নিয়ে কথা বলবো, কলোরেক্টাল প্রবলেম নিয়ে কথা বলবো, হেপাটোবিলিয়ারি প্রবলেম নিয়ে কথা বলবো। And there are other sessions যেখানে আমরা অর্থোপেডিক এবং ইএনটি-কে টাচ করব। Okay, so these are the topics to be addressed today. So approach to the management of acute abdomen, colorectal, as I said, breast, upper GI, hepatobiliary, urological, common surgical skin problem, emergency management of burn, and last of all, the prescription writing. This is a key thing for any GP practitioner, so we'll talk a bit on that thing. Let's start with acute abdomen.
আমরা যদিও ধরেই নিচ্ছি যে বাই ডেফিনেশন যে অ্যাকিউট অ্যাবডোমেন আমরা যেটা শিখেছি আমাদের এমবিবিএস কারিকুলামে সেই রকম সিভিয়ারিটির পেশেন্ট না হলেও যখন আপনার চেম্বারে একজন রুগী আসবেন যিনি পেটের ব্যথায় ভুগছেন অথবা তীব্র বমি বা এই ধরনের সমস্যায় আপনি ইনিশিয়াল ইমপ্রেশন মানে তার প্রতি হওয়া উচিত যে অ্যাজ এ কেস অফ অ্যাকিউট অ্যাবডোমেন আনটিল আদারওয়াইজ প্রুভ অ্যান্ড দেন সেই অনুযায়ী আপনি তাকে অ্যাপ্রোচ করতে হবে। আমরা একটু দেখব যে আমরা কীভাবে সেটাকে ম্যানেজ করতে পারি, বাট আপনার মাথায় থাকতে হবে যে যদিও অ্যাকিউট অ্যাবডোমেন একটা জিপি সেট আপের রুগী না, বাট রুগীরা যখন একটা অ্যাকিউট প্রবলেম অ্যাবডোমিনাল প্রবলেম নিয়ে আছে তখন তাকে আপনার অ্যাকিউট অ্যাবডোমেন হিসেবে কনসিডার করে ম্যানেজ করতে যাওয়াটাই ওয়াইজ হবে সার্বিক বিবেচনায়। ওকে, so these are the causes of acute abdomen. You know, so many causes starting from hemorrhage, infections, perforation, blockage and ischemia, so many things. আমরা এতগুলোতে যাব না, আমরা let us have some practice with questions, scenario based প্রবলেম নিয়ে আমরা কথা বলি। এই যে ভদ্রলোকটি এসেছেন উনি 63 বছরের একজন জেন্টলম্যান, 5 দিন ধরে ওনার সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে এবং বমি করছেন উনি, এবং আপনি পরীক্ষা করে দেখলেন যে ওনার মানে প্রোফাউন্ড ট্যাকিপনিয়া আছে এবং ট্যাকিকার্ডিয়া আছে, এবং তার পেটে হাত দিয়ে দেখেন যে জেনারেলাইজড আপার অ্যাবডোমিনাল টেন্ডারনেস আছে। তাহলে একটা ওল্ড এজের একজন ভদ্রলোক এসেছেন 5 দিন ধরে তীব্র পেটে ব্যথার সাথে বমি, এবং তার আপনি হাত দিয়ে দেখলেন যে পেটে আপার অ্যাবডোমিনাল টেন্ডারনেস এবং তার শকের কিছু সিমটম আছে। তো এই রোগী যখন আপনার চেম্বারে আসবেন বা ওনাকে যখন নিয়ে আসা হবে, what will be your diagnosis? So this may be anything like it may be a perforation of a hollow viscous case, it may be a case of acute pancreatitis or acute cholecystitis or I mean মানে peptic ulcer acute stage আসছে আপনার কাছে, হ্যাঁ, but the issue is you are not going to manage these problems. So these are not, you know, your goal to manage. আপনাকে চিন্তা করতে হবে এই পেশেন্টটা যিনি আমার কাছে একটা অ্যাকিউট প্রবলেম নিয়ে আসে তাকে কিভাবে আমি তার প্রবলেমটার একটা ইনিশিয়াল সাপোর্ট দিতে পারি এবং দিয়ে যথাযথ স্থানে তাকে যেন আমি রেফার করতে পারি। তো আমরা যদি সেটা নিয়ে কথা বলি, আমরা আরেকটা পেশেন্ট দেখি। 35 বছরের একজন ভদ্রলোক এসেছেন, উনি আপনার কাছে এসে যে শকে একবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন এবং তার কালো পায়খানা হয়েছে, এবং উনি বলছেন যে সে প্রায়ই মানে গত 5-6 সপ্তাহ ধরে প্রায়ই এমন হতো যে উনি পোস্টপ্রান্ডিয়াল অ্যাবডোমিনাল পেইন হতো, হ্যাঁ, এই রকম কমপ্লেইন নিয়ে উনি আসছেন, এবং উনি যে বলছেন যে পোস্টপ্রান্ডিয়াল যে অ্যাবডোমিনাল পেইনটা এটা মূলত হতো যে দুটো খাবার মানে যে এপিসোড তার মাঝে, ঠিক আছে। তাহলে এইরকম একটা ইয়াং পেশেন্ট মেলানার হিস্ট্রি দিচ্ছে, সোর্ট অফ পেপটিক আলসার ডিজিজের হিস্ট্রি দিচ্ছে, আপনি কি চিন্তা করবেন যে একটা কলাপসের হিস্ট্রি আছে, হ্যাঁ, যে একবার পেশেন্ট শকের মতো পড়ে গিয়েছিল, আপনাকে কিন্তু চিন্তা করতে হবে দিস মাইট বি আ কেস অফ অ্যাকিউট অ্যাবডোমেন। এবং আমরা যদি ধরে নেই যে ইটস এ কেস অফ ডিউডেনাল আলসার আই মিন পোস্টেরিয়র ওয়ালের যদি ডিউডেনাল আলসার থেকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হয়ে সেটা মেলে না হচ্ছে, পেশেন্ট ব্লিডিং থেকে কলাপস করেছে, কাজেই আপনি কিন্তু এইটার ম্যানেজমেন্ট ওনাকে জিপি সেন্টারে দেবেন না, বাট আপনি দিবেন এই পেশেন্টের যেটা কেন কলাপস হয়েছে একবার, পেশেন্ট এইরকম হচ্ছে, মেবি ডিহাইড্রেটেড আছে, মেবি শকের দিকে যাচ্ছে, তার ইনিশিয়াল রিসাসিটেশনটুকু আপনাকে কিন্তু আপনার জিপি সেন্টারে অর্গানাইজ করতে হবে। এবং আপনি যদি এটা অর্গানাইজ করতে পারেন দেন কিন্তু আপনার জন্য ইজি হবে এই পেশেন্টটাকে যথাযথ স্থানে রেফার করা বা ইনভেস্টিগেশনের জন্য পাঠানো। এবং আপনি অ্যাজ এ জিপি ইউ ক্যানট ইগনোর দিস রোল। আপনি বলতে পারেন না যে পেশেন্টের খুব খারাপ অবস্থা আপনি নিয়ে যান, আপনাকে কিন্তু ইনিশিয়াল ম্যানেজমেন্টটাকে অর্গানাইজ করে দেন পেশেন্ট এবং পার্টির সাথে কাউন্সিলিং করে তাকে পাঠাতে হবে। এবং যদিও এই রোগীটা আপনার জন্য ইকোনমিক্যালি খুব একটা হয়তো বেনিফিটেড একটা পেশেন্ট না, উনি হয়তো আপনাকে জাস্ট আপনার ভিজিটটাই দিবেন, বাট এই পেশেন্টগুলো যাদের কিনা আপনি অ্যাকিউট অবস্থায় ম্যানেজ করেছেন এবং যথাযথ গাইড করেছেন তারা কিন্তু আপনার জন্য একটা বড় অ্যাসেট হয়ে যাবে এবং তারা কিন্তু আপনার সেন্টারের জন্য একটা বড় মার্কেটিং একটা মেইন হয়ে যাবে। কাজে আমি যেটাকে ফোকাস দিচ্ছি যে অ্যাকিউট অ্যাবডোমেনে যে পেশেন্টগুলো আমরা বলবো
খুব রেয়ারলি আমরা ফেস করব, বাট আমরা যদি তাদেরকে যথাযথভাবে ডায়াগনোসিস করে এবং প্রপার যতটুকু ম্যানেজমেন্ট দেওয়া যায় আমাদের লিমিটেশনের মধ্যে দিয়ে আমরা যদি যথাযথ জায়গায় রেফার করতে পারি, তাহলে প্রত্যেকটি পেশেন্ট আপনার জন্য একটা বড় অ্যাসেট হিসেবে মানে পরবর্তীতে আবির্ভূত হবে আর কি। সো আরেকটা কেস দেখি আমরা, ইয়াং পেশেন্ট 7 দিন ধরে হিস্ট্রি দিচ্ছে, খুব পেটে ব্যথা করছে তার, এবং সেটা উনি বলছেন যে অনেক সময় পিছন দিকে চলে যায়, এবং দেখা যাচ্ছে যে উনি এরকম না যে উনি স্টিয়াটোরিয়া, আমরা অনেকে জানি যে মানে ফ্যাট অ্যাবজর্পশন না হওয়ার কারণে যে মানে পায়খানাটা হয় আমাকে বলি স্টিয়াটোরিয়া, তো এইরকম হিস্ট্রিও নাই ওনার, যেটা আমরা প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি হলে চিন্তা করি। বাট যেটা বলছেন যে এরকম আগেও কোনো হিস্ট্রি দিচ্ছে না যে আগে এরকম হয়েছে, হ্যাঁ, এবং এক্সামিনেশন করে আপনি দেখছেন যে সে পেইল, ডিহাইড্রেটেড এবং তার মারাত্মক পেইন আছে, ঠিক আছে, এবং যেটা আর ফাইন্ডিংস আপনি পাচ্ছেন যে এপিগ্যাস্ট্রিক মার্কড পেরিটোনিজম আছে। তাহলে এইরকম একটা ইয়াং পেশেন্ট যদি আপনি একটা শর্ট হিস্ট্রি অফ সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন হুইচ রেডিয়েটস টু দ্য ব্যাক, যদিও তাদের স্টিয়াটোরিয়া বা অন্য কোনো প্রিভিয়াস হিস্ট্রি নাই, আপনাকে কিন্তু অবশ্যই কনসিডার করতে হবে দিস মে বি আ কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এবং ফর এনি মানে সেট আপ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডিমান্ডস অ্যান আর্জেন্ট অ্যান্ড ইমিডিয়েট ম্যানেজমেন্ট, মোস্টলি মেডিকেল, সামটাইমস সার্জারি দরকার হয়। বাট আপনাকে এই ডায়াগনোসিসটা বা এই ইমপ্রেশনটা মিস করা যাবে না যে এই পেশেন্টটা, এই ইয়াং পেশেন্ট একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট, কাজে ইমিডিয়েট ফ্লুইড রিসাসিটেশন, যেটা আপনার জিপি সেন্টারে সম্ভব, একটা ক্যানুলা ওপেন করা, একটা ফ্লুইড স্টার্ট করে দেয়া, পেশেন্টকে অ্যাসিওর করা, ক্ষেত্র বিশেষে অক্সিজেন থাকে অনেক জিপি সেন্টারে, সেটা দেয়া, অ্যান্ড দেন পেশেন্ট পার্টিকে ভালো করে কাউন্সেলিং করা, তাদেরকে মোটিভেট করা যেন দ্রুত এই পেশেন্টটাকে কোনো একটা ভালো সেট আপে নিয়ে যাওয়া যায় যেখানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি আছে। তাহলে যে মেসেজ বারবার আমরা বলছি যে অ্যাকিউট অ্যাবডোমেন এর পেশেন্ট জিপি সেন্টারের জন্য খুবই কম একটা পার্সেন্টেজ, বাট যদি আসে তাহলে আপনাকে প্রপারলি আইডেন্টিফাই করা, ডায়াগনোসিস করা, অ্যান্ড দেন পেশেন্টকে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে তাকে গাইড করা বা রেফার করা, এটা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আরেকটা একটু এটা অন্য সিস্টেমের পেশেন্ট, 70-year-old ম্যান প্রেজেন্টস উইথ ইপিগ্যাস্ট্রিক পেইন, জন্ডিস, রাইগর্স অ্যান্ড ফিভার। তাহলে আমরা জানি যে পেশেন্ট যদি এরকম হয় যে ব্যথা সাথে জন্ডিস এবং মানে জ্বর সাথে যদি এরকম খিঁচুনি থাকে বা কাঁপুনি থাকে, তাহলে আমরা এটাকে একটা টার্ম আমরা শিখেছি আমাদের এমবিবিএস নলেজে, আমরা এটাকে বলি কোলানজাইটিস, যে দেয়ার ইজ এ ট্রায়াড, যে পেইন অ্যান্ড দেন জন্ডিস অ্যান্ড চিলস উইথ রাইগর, ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর। তাহলে এইরকম একটা ওল্ড এজ পেশেন্ট যদি এরকম বলে যে খুব পেটে ব্যথা, উনি জন্ডিসের হিস্ট্রি দিচ্ছেন, এবং আমরা আরও খেয়াল করলাম যে হিস্ট্রি নেই যে ওনার জ্বর আসে এবং সেটা কাঁপুনি দিয়ে জ্বর, আপনাকে সাথে সাথে ডায়াগনোসিস করতে হবে দিস মে বি এ কেস অফ অ্যাকিউট কোলানজাইটিস, অ্যান্ড দিস পেশেন্ট like the acute pancreatitis, like the acute duodenal ulcer perforation, same initial management, আপনাকে পেশেন্টকে রিঅ্যাসিওর করা, পেশেন্টকে প্রয়োজন ক্ষেত্রে বেশি অক্সিজেন দেয়া, পেশেন্টকে একটা আইভি ক্যানুলেশন করা, একটা ফ্লুইড স্টার্ট করা, একটা অ্যানালজেসিক স্টার্ট করা, একটা অ্যান্টি আলসারেন্ট স্টার্ট করা, এবং এই সব কিছু একটা জিপি সেন্টারে আপনার পক্ষে সম্ভব। কাজেই এটা হেপাটোবিলির একটা কেস আমরা দেখালাম। আরেকটা কেস একটু দেখি যে দিস ইন্টারেস্টিং ইউরোজেনিটাল সিস্টেম থেকে, যে একটা ইয়াং অ্যাডাল্ট মেল, উনি এসছেন যে সোলেন পেইনফুল রাইট স্ক্রোটাম, হিস্ট্রি দিচ্ছে যে উনি একটা মারামারি হয়েছে, সেখানে উনি লাথি খেয়েছেন, তার এবং লাথি খাওয়ার পর থেকে তার ডান পাশের অন্ডকোষটি ফুলে গেছে এবং তীব্র ব্যথা করছে, এবং হাত দিয়ে আপনি এক্সামিনেশন করে তার মানে টেস্টিসটা পালপেট করতে পারছেন না। এই যে পেশেন্টটি এসছে, মানে একটা ইয়াং পেশেন্ট, তার একটি সেন্সিটিভ জায়গায় আঘাত পেয়েছে এবং আঘাত পেয়ে ফুলে গিয়েছে, সেটা তীব্র ব্যথা করছে, কি করা যেতে পারে ওনার জন্য? কেউ কেউ হয়তো ভাববেন যে ওনার এখনই সার্জারি দরকার, ওপেন করতে হবে, এটা সেটা। আবার কখনো কখনো এমন হতে পারে যে না, সিম্পল, মানে আপনি যদি ভালো করে একটু অ্যাসেস করেন তার জেনিটালিয়াটা, তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রেই এই পেশেন্টগুলোকেও আপনি জাস্ট কনজারভেটিভ ম্যানেজমেন্টে জাস্ট একটু অ্যানালজেসিক, একটু স্ক্রোটাল সাপোর্ট, একটা অ্যান্টিবায়োটিক, যেহেতু হেমাটোমা হয়ে যায়, স্ক্রোটাল হেমাটোমা, কাজে একটু সাপোর্ট, একটু কাউন্সেলিং, একটু অ্যাসিওর করা, একটু অবজার্ভ করা, এই পলিসিতে থেকেও কিন্তু আপনি এই ইয়াং পেশেন্টদের যারা কিনা খুব প্যানিকের মধ্যে আছে এবং তার ফ্যামিলি, তাদেরকে আপনি ম্যানেজ করতে পারেন। বাট কখনো কখনো হতে পারে যে এদের ইমিডিয়েট এক্সপ্লোরেশন দরকার,
কাজে সেই অ্যাসেসমেন্টের জায়গাটা আপনাকে মানে যাওয়ার মতো দক্ষতা অর্জন করতে হবে যে কখন আমি রুগীটাকে বলবো ইটস ওকে, আপনি এই ওষুধগুলো খান, বাসায় যান, আর যা যা উপদেশ দিলাম মেনে চলেন, যদি কখন এটা বাড়তে থাকে তাহলে আপনি আবার আমার কাছে দ্রুত চলে আসবেন। অথবা আপনাকে বলতে হবে যে না, আপনার এই মুহূর্তেই আপনার এটাকে অপারেশন করতে হবে, আদারওয়াইজ আপনার ওপাশের অন্ডকোষ্ঠী নষ্ট হয়ে যাবে। তাহলে এই অ্যাসেসমেন্টটা জরুরি, ডায়াগনোসিসটা জরুরি যে ইট মে বি এ কেস অফ হেমাটোসিল, অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি ম্যানেজ করা। এবং আমরা এগুলো পাবো, আমাদের জিপি সেটআপে পাবো। অনেক মারামারি পেশেন্ট চলে আসবে, কাটা ছেঁড়া নিয়ে আসবে, এরকম স্ক্রোটাল হেমাটোমা নিয়ে আসবে। হ্যাঁ, আমাদেরকে এগুলো ম্যানেজ করতে জানতে হবে। আমার মনে হয় যে অ্যাকিউট অ্যাবডোমেনের লাস্ট সিনারিও, এইটা আসে ইয়াং গার্ল 23 ইয়ার্স ওল্ড, তার জ্বর এবং সে বলছে যে তার প্রস্রাব লাল হচ্ছে গত সপ্তাহ থেকে এবং তার প্রস্রাবে জ্বালা পোড়া আছে। তো এবং উনি অলরেডি কিছু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছেন এটা ফার্মেসি থেকে। তাহলে খুব সিম্পল একটা পেশেন্ট, ইয়াং ফিমেল, আমাদের কমন যে সিনারিও যে প্রস্রাবে জ্বালা পোড়া আছে, তার একটু জ্বর আছে এবং সে যেটা বলছে তার প্রস্রাবে রক্তের মতো দেখেছে এবং অলরেডি সে একটা কোর্স অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে। তাহলে আমরা ধরে নিতে পারি যেটা হচ্ছে যে এই পেশেন্টটি ইউটিআই সাফার করছিল, বাট দ্যাট ক্লু অফ লোইন পেইন উইথ লোইন পেইন, যখনই কিনা মানে প্রস্রাবের জ্বালা পোড়া বা দ্যাট সুপ্রাপিউবিক ডিসকমফোর্টটা যখন আবার লোইনে চলে যায়, তখন একটু আপনাকে চিন্তা করতে হবে বই কি যে এটা কি রেট্রোগ্রেড কিডনিকে ইনভলভ করে ফেললো কিনা, অর্থাৎ আমরা কি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসের কোনো রুগী পেলাম কিনা। এবং যদি সেটা পান, যদি সেটা আপনি অ্যাসেস করতে পারেন ক্লিনিক্যালি এবং উইথ হিস্ট্রি, দেন দিস ইয়াং ফিমেল পেশেন্ট মে বি আ ভেরি গুড অ্যাসেট ফর ইয়োর জিপি সেন্টার, because you can completely cure him with due medications and other support. And on the other hand, if you cannot diagnose this case properly, then you can create a disaster for the patient. So এই পেশেন্টগুলো যারা কিনা এইরকম সাফার করছে, মানে আউট পেশেন্ট বেসিসে বিভিন্ন মানে ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না, ইউটিআই এখন লোইন পেন নিয়ে আসছে, আপনাকে অ্যাসেসমেন্ট করে একটা ভালো ডায়াগনোসিস করে এবং এবং এই ধরনের ক্ষেত্রে আপনারা জানেন যে যখন কিডনির ইনফেকশন চিন্তা করি, আমরা চিন্তা করি একটা ভালো ডোজের একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করা ফর লঙ্গার ডিউরেশনস, অ্যান্ড ভালো হোয়াট শুড আই সে যে অ্যানালজেসিক্স দেয়া, অ্যান্ড দেন হাইড্রেশনের ব্যাপারগুলো মেনটেন করা, ক্ষেত্র বিশেষে মানে তার ইউরিনারি এক্সামিনেশন করা। তো এই জিনিসগুলো চলে আসবে এবং যেগুলো আপনার জিপি সেটআপে সম্ভব। কাজেই দিস মে বি আ অ্যাকিউট কেস ইন ইউর জিপি সেটআপ। আচ্ছা, যাদের জিপি প্র্যাকটিস করার অভিজ্ঞতা আছে অলরেডি, তারা জানবেন যে সার্জারির আউটডোরে মূলত দু ধরনের রুগী আমরা বেশি পাই। একটি পাই মলদ্বারজনিত সমস্যার রুগী, দ্যাট ইজ দ্য কলোরেক্টাল প্রবলেমস, অ্যান্ড অ্যানাদার গ্রুপ অফ পিপল যারা ফিমেল পেশেন্ট, যারা তারা মূলত আছে ব্রেস্টের প্রবলেম নিয়ে। যদিও আমাদের দেশে ব্রেস্টের অনেক রুগী গাইনোকোলজিস্টদের কাছে প্রথমে যায়, বাট ব্রেস্ট আপনারা জানেন যে সার্জারি, জেনারেল সার্জারি একটা পার্ট হিসেবে আমরা দ্যাটস এ স্পেশালিটি অফ জেনারেল সার্জারি, এবং জেনারেল সার্জনে মূলত ব্রেস্ট প্রবলেমগুলো ডিল করেন। এখন সেটারও আবার সাব স্পেশালিটি অ্যান্ড সুপার স্পেশালিটি চলে আসছে, ব্রেস্ট সার্জন, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন অ্যান্ড আদার থিংস, বাট মোরলেস সার্জারির ব্রেস্ট ইজ এ সার্জিক্যাল প্রবলেম এবং আপনার জিপি চেম্বারে ব্রেস্ট প্রবলেম নিয়ে প্রচুর পেশেন্ট আপনি পাবেন। আমরা একটু শুরুতে কলোরেক্টাল প্রবলেম নিয়ে কথা বলি। দেখেন অনেক ধরনের প্রবলেম তো আছে কলোরেক্টাল, দেয়ার আর সো মেনি প্রবলেমস। আপনি যদি দেখেন একদম খারাপটা দিয়ে শুরু, অ্যানাল ক্যান্সার, অ্যানাল ফিশার, কিছু ভাস্কুলার প্রবলেম, ক্যান্সার, ক্যান্সার, কোলনিক পলিপ, ক্রনস ডিজিজ, ডাইভার্টিকুলাসিস, হেমোরয়েডস, ইনফেক্টিভ কোলাইটিস, অ্যান্ড দেন পেরিয়ানাল হেমাটোমা অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস। দেয়ার আর so many disease entity colorectal ইয়েতে। আমরা এটা যে টাইটেল আন্ডার এটা বলছি, দ্যাট ইজ দ্য রেকটাল ব্লিডিং। রুগী মূলত আপনার কাছে আসে হয় তার পায়খানার সাথে রক্ত, অথবা মলদার যখন উনি মলত্যাগ করেন তখন ব্যথা। তাহলে আমরা যদি সেটা ক্যাটাগরি করি যে হয় ব্যথা নয় রক্ত অথবা দুটো একসাথে, হ্যাঁ, আমরা এই ক্যাটাগরি থেকেই যদি ট্রিটমেন্টটা চিন্তা করি, ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। একটা ইয়াং অ্যাডাল্ট উইমেন এসছে আপনার কাছে, উনি 3 দিনের হিস্ট্রি দিচ্ছেন যে তার একটা ডায়রিয়ার এপিসোড হয়েছিল, অ্যান্ড উনি সেটা মনে করছেন যে ওনার ফুড পয়জনিং থেকে হয়েছিল, এবং উনি আজকে এসছেন যে তার ফ্রেশ রেকটাল ব্লিডিং হয়েছে অন দ্য পেপার আফটার ওয়াইপিং।
অ্যান্ড ওয়ান্স ইন দ্য প্যান সেপারেট ফ্রম দ্য স্টুল। উনি বলছেন যে ওনার একটা ডায়রিয়ার এপিসোড হয়েছিল, অ্যান্ড দেন উনি এখন তার পায়খানার সাথে রক্ত দেখেছে, সেই রক্তটা কিছুটা তার যেটা ওয়াইপারে লেগেছিল কিছুটা প্যানে পড়েছে, এবং দ্যাট ওয়াজ সেপারেটেড ফ্রম দ্য স্টুল। তাহলে এইরকম ইয়াং পেশেন্ট ডায়রিয়ার এপিসোডের পরে যখন আসে এইরকম রক্ত নিয়ে, তখন আমরা সাধারণত চিন্তা করি দিস মে বি আ কেস অফ পেশেন্ট প্রবাবলি ওয়াজ সাফারিং ফ্রম হেমোরয়েডস, যেটা তার এই যে ডায়রিয়াল এপিসোডটা এক্সাজারবেট করেছে এবং তার কারণে তার এখন পেশেন্ট ব্লিডিং নিয়ে আসছে। এখন কথা হলো যে হেমোরয়েড বা পাইলস যেটাকে আমরা সবাই চিনি, এইটাকে আমরা জিপি সেটআপে কিভাবে ট্রিটমেন্ট দিব? অনেক পেশেন্ট আছে যে হেমোরয়েডস বা পাইলস থেকে ব্লিডিং হয়ে অ্যাকিউট কন্ডিশনে আসতে পারে, কাজে অ্যাকিউট কন্ডিশনের ম্যানেজমেন্ট সেম, রিসাসিটেট, রিঅ্যাসিওর করা অ্যান্ড রেফার করা, তাই তো সবার জন্যই প্রযোজ্য। পেশেন্ট যদি মানে হেমোডাইনামিকলি আনস্টেবল থাকে, হোয়াট এভার মে বি দ্য রিজন, আপনার কাজ হচ্ছে রিসাসিটেট করা, মেবি উইথ অক্সিজেন ফ্লুইডস or analgesics and other supports, and then reassure করা, রেফার করা to a particular setup. বাট মোস্ট অফ দ্য রুগী আপনাদের কাছে আসবে যারা স্টেবল রুগী, এবং হেমোরয়েডের জানেন একটা বেশিরভাগ হেমোরয়েডের রুগীদেরকে আমরা কনজারভেটিভলি ম্যানেজ করতে পারি। ডায়েটারি মডিফিকেশন, তার বাওয়েল হ্যাবিটটাকে আমরা যদি ফিক্স করে দিতে পারি, মানে রেগুলার বাওয়েল হ্যাবিট, ইফ উই ক্যান অ্যাভয়েড দ্য কনস্টিপেশন, অ্যান্ড দেন আমরা কিছু ড্রাগস আছে আপনারা জানেন, বেশ কিছু আপনারা নরমানাল অনেকে নাম শুনেছেন, হেমোরিফ অনেকে নাম শুনেছেন, বেশ কিছু ড্রাগস আছে যেগুলো দিয়ে আমরা হেমোরয়েড মেডিকেলি ম্যানেজ করতে পারি, অ্যান্ড উইথ লাইফস্টাইল মডিফিকেশনস। কিছু রুগী হয় যারা অ্যাকিউট প্রেজেন্টেশনে আছে, আইদার ফর দেয়ার শক, অথবা হেমোরয়েড যখন কমপ্লিকেটেড হয়ে যায় উইথ লাইক প্রোল্যাপসড হেমোরয়েড অথবা অ্যাকিউট পেইনফুল হেমোরয়েড নিয়ে যখন আসে, তখন আমাদের সার্জিক্যাল একটা দরকার হয়। বাট আদারওয়াইজ হেমোরয়েডটা আমরা মেডিকেলি ম্যানেজ করতে পারি। বাট যেটা ইম্পর্টেন্ট আপনার জন্য ডায়াগনোসিস করা, যে দিস মে বি এ কেস অফ হেমোরয়েড, অ্যান্ড দেন ইউ স্টার্ট উইথ নরমানাল অর হেমোরিফ, অ্যান্ড দেন ইভেনচুয়ালি ইউ ক্যান refer him to or her to a particular colorectal surgeon. বাট আপনার জিপি সেটআপে আপনাকে ডায়াগনোসিস করতে জানতে হবে হেমোরয়েডকে। ওকে, আরেকটা সিনারিও দেখেন যে 20-year-old lady presents with 3-week history of bright red rectal bleeding associated with pain and on defecation. Her symptoms started postpartum. আরেকটা ইয়াং মেয়ে এসে যে বলছে তার বাচ্চা ডেলিভারির পর থেকে তার এরকম যখনই মল ত্যাগ করে তখন তার ব্যথা করে। আমরা বুঝতে পারছি যে এটা একটা খুব কমন ফেনোমেনন, এবং আমরা জানি যে এটা কী রোগ, এটা অ্যানাল ফিশার, যেটা কিনা তার পেশেন্টগুলো সাধারণত তার যে সময় কনসিভ করা অবস্থায় থাকে, প্রেগনেন্ট অবস্থায়, তখন থেকেই সাফার করে, বাট প্রবাবলি ডিউ টু হার বেবি, তখন ওই অ্যানাল ফিশারের প্রবলেমটা তার জন্য ভাইটাল হয়ে দাঁড়ায় না, বাট যখনই ডেলিভারি হয়ে যায় তখন সেই প্রবলেমগুলো নিয়ে আসে। এবং আপনারা জানেন যে প্রেগনেন্সি অবস্থায় কনস্টিপেশন ইজ এ ভেরি কমন প্রবলেমস। কাজেই কনস্টিপেশন এবং অ্যানাল ফিশার অতপ্রতভাবে জড়িত, আমরা যদি একটু এই রোগটা ন্যাচারাল হিস্ট্রি দেখি। কাজে যখনই অ্যানাল ফিশার আপনি ডায়াগনোসিস করছেন তখন কিন্তু আপনার দায়িত্ব অনেক বেশি, বিকজ এই রোগীগুলো যদি আপনি ঠিকমতো কাউন্সেলিং করতে না পারেন, মোটিভেশন আপনি ভালো মতো না দিতে পারেন, এরা কিন্তু অনেক খারাপের দিকে চলে যেতে পারে। একটা অ্যানাল ফিশার থেকে অ্যাবসেস, পেরিনাল অ্যাবসেস, ফিস্টুলা, হোয়াট নট, সেপ্টিসেমিয়া, সব দিকে যেতে পারে, এবং খুবই ব্যাডলি, আমাদের দেশে তো এগুলোর খুব ম্যালট্রিটমেন্ট হয়, এবং রুগীরা অপারেশন করতে চায় না, অনেক সময় রুগীরা রোগটা পুষে রাখে, বিশেষ করে মেয়েরা যদি হয়। কাজে একটা সময় দেখা যায় এমন একটা কন্ডিশনে গেছে তখন সার্জারিও এনাফ না। কাজে আপনি যদি ইনিশিয়াল সেটআপে এদেরকে ডায়াগনোস করতে পারেন অ্যানাল ফিশার, আপনার একটা বড় রোল আছে এই পেশেন্টদেরকে এডুকেট করা অ্যাবাউট দ্য ডিজিজ, অ্যান্ড দেন গিভ অ্যাপ্রোপ্রিয়েট লাইফস্টাইল মডিফিকেশন অ্যাডভাইস, অ্যান্ড দেন গিভ মেডিকেশনস, ডিউ মেডিকেশন, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, অ্যান্ড দেন তাকে যথাযথ রেফার করা যদি লাগে। ওকে, আমরা আরেকটা প্রবলেম দেখি। বয়স্ক ভদ্রলোক 74 বছরে আপনার কাছে এসে যে 2 মাস ধরে তার কনস্টিপেশন, এবং আগে উনি যেটা বলছেন যে আগে উনি প্রতিদিনই পায়খানা করতেন, এখন যেটা হচ্ছে যে হিজ বাউলস হ্যাভ বিকাম ইরেগুলার অ্যান্ড হি হ্যাজ এক্সপিরিয়েন্স এপিসোডস অফ ডায়রিয়া। এখন তার বাউল হ্যাবিটটা রেগুলার না, উনি ডায়রিয়া হয় প্রায়ই, এবং ডিউরিং দ্য লাস্ট ফিউ উইকস, আচ্ছা, on direct questioning he reported episodic fresh bleeding per rectum which he attributed to his piles. তাহলে এইরকম একটা
বয়স্ক রোগী যার কিনা আগে রেগুলার বাউল হ্যাবিট ছিল, এখন গত 2 মাস ধরে তার বাউল হ্যাবিট ইরেগুলার এবং প্রায়ই তার ডায়রিয়া হচ্ছে এবং ফ্রেশ রেক্টাল ব্লিডিং বলছে, যখন আসে তখন কিন্তু আমাদেরকে একটু খারাপ ডিজিজটা চিন্তা মাথায় নিয়ে আসতে হবে। বিকজ শর্ট হিস্ট্রি পারেক্টাল ব্লিডিং ইন অ্যান ওল্ড পেশেন্ট, ডেফিনেটলি আপনার কলোরেক্টাল ম্যালিগনেন্সিকে আপনাকে চিন্তা করতে হবে। এবং কলোরেক্টাল ম্যালিগনেন্সি যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, স্পেশালি অ্যাট আওয়ার জিপি সেন্টার, এই রোগীগুলোর জন্য কিন্তু আমরা একদম কিউরেবল ম্যানেজমেন্ট দিতে পারি। দিস ক্যান্সার পেশেন্টস ক্যান বি কমপ্লিটলি কিউরড উইথ ডিউ সার্জারি অ্যান্ড আফটার থেরাপি। বাট আপনার ডায়াগনোসিসটা যদি ডিলে হয় অ্যান্ড দেন তাহলে এই পেশেন্টগুলো অ্যাডভান্স স্টেজে চলে যাবে, তখন কিন্তু আমরা তাকে মানে কিউরেটিভ ম্যানেজমেন্ট দিতে পারবো না। কাজে এই জায়গাগুলো ক্যান্সার, আমরা অনেকে ভাবি যে জিপি সেন্টার খুলেছে, ক্যান্সার রোগীর তো আমি চিকিৎসা দিতে পারবো না। হয়তো বা আপনি পারবেন না, কিন্তু ক্যান্সার রোগীর ডায়াগনোসিসটা কিন্তু আপনি করতে পারবেন আপনার সেটআপে, যদি আপনার ক্লিনিক্যাল আইজ ভালো থাকে, আপনার অ্যাপ্রোচ অফ ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, অ্যান্ড দেন আপনার যদি ওইরকম একটা নেটওয়ার্কিং এবং রেফারেল সিস্টেম ভালো থাকে, তাহলে আপনি এই পেশেন্টদের একদম কিউরেটিভ ম্যানেজমেন্ট দিতে পারেন। দিজ আর ব্লেসিংস ফর ইউ টু কিউর এ পেশেন্ট, ক্যান্সার পেশেন্টস, মানে হ্যাভিং ইন আ জিপি সেটআপ। হ্যাঁ, আপনি যদি এগুলো করতে পারেন, এগুলো আপনার মানে আপনাকে বুস্ট আপ করবে, আপনার কনফিডেন্স লেভেল বাড়াই দিবে এবং এই পেশেন্টগুলো আপনাকে ফলো আপে আসবে, আপনাকে ফিডব্যাক দিবে। দিস ইজ এ ভেরি গুড কেমিস্ট্রি উইথ দ্য পেশেন্টস।